আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের সাথে প্রনাউন নিয়ে আলোচনা করব। আমি এতটুকু বলতে পারি, যারা আজকের এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে, এই প্রনাউনের এ টু জেড বেসিক থেকে বোঝানোর চেষ্টা করব, তার কাছে একদম সহজ হয়ে যাবে। আমি আবারও বলছি, যে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে তার কাছে প্রনাউনটা একদম সহজ হয়ে যাবে। আর আমি আরেকটা কথা বলে রাখি, আজকের এই ক্লাসটি আমার তোমাদের প্রথমে আমি পড়িয়েছিলাম পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের যে 8টি প্রকার থাকে, সেই 8টি প্রকারের মধ্যে প্রনাউনটা কিন্তু 2 নম্বরে ছিল। তো যারা পার্টস অফ স্পিচটা দেখোনি, আমি বলবো যে আমার এই ক্লাসটা পরে অবশ্যই পার্টস অফ স্পিচটা দেখে নিবে। আমি নাউন নিয়েও ডিটেলস বিস্তারিত আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে। তো নাউনের পর আজকে আমি প্রনাউন নিয়ে আলোচনা করছি। তো আমি আর দেরি করতে চাচ্ছি না, এই প্রনাউনটা ভালো করে বোঝার চেষ্টা করবে এবং যে জায়গায় না বুঝতে পারবে সাথে সাথে কমেন্টে জানিয়ে দেবে, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা দেখব প্রথমে এই প্রনাউন। ঠিক আছে, প্রনাউন 8 প্রকার লিখেছি। তো আমরা জানি যে প্রনাউন কাকে বলে, এটা আমরা পার্টস অফ স্পিচে পড়েছিলাম। অর্থাৎ নাউনের পরিবর্তে, অর্থাৎ নামের পরিবর্তে যে সকল শব্দ বা ওয়ার্ড ব্যবহৃত হবে তাকে আমরা প্রনাউন বলতে পারি। উদাহরণস্বরূপ বলতে পারি হি, শি, আই, মাই, উই, ঠিক আছে, দে, দ্যাম। অর্থাৎ নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হবে তাকে আমরা প্রনাউন বলি। এটা আমরা ডিটেলস আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচের ক্লাসে। ঠিক আছে, যারা এটা বুঝতে সমস্যা হবে অবশ্যই পার্টস অফ স্পিচের ক্লাসটা দেখতে হবে। তো আমরা দেখব প্রনাউন কত প্রকার। তো প্রনাউন মূলত 8 প্রকার। প্রনাউন কত প্রকার? 8 প্রকার। আমরা 8টা প্রকার দেখে নিই। 1 নম্বরে রয়েছে পার্সোনাল প্রনাউন, 2 নম্বরে রয়েছে ডিমনস্ট্রেটিভ প্রনাউন, 3 নম্বরে রয়েছে ইন্টারোগেটিভ প্রনাউন, 4 নম্বরে রয়েছে রিলেটিভ প্রনাউন, 5 নম্বরে রয়েছে ইনডিফিনিট প্রনাউন, 6 নম্বরে রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, তারপরে 7 নম্বরে রয়েছে রিফ্লেক্সিভ প্রনাউন, 8 নম্বরে রয়েছে রিসিপ্রোক্যাল প্রনাউন। ঠিক আছে, এই যে 8টি প্রকার আমি বলেছি, আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে এই 8টি প্রকার তোমরা কিন্তু অবশ্যই ভালো করে শিখে নিবে, একদম বানান সহ। ঠিক আছে, যেহেতু আমার ক্লাসটি আমি আগেই বলেছি একদম যারা জিরো লেভেলের, ঠিক আছে, জিরো লেভেল থেকে সকলে এই ক্লাসটি বুঝবে, যে কারণে আমি বলেছি তোমরা বানানগুলো সাথে শিখে নেবে। ঠিক আছে, সিলেবল করে বানানগুলো শিখবা। তো এখানে 8টি প্রকার। ঠিক আছে, আমি আবারও বলছি, পার্সোনাল প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ইন্টারোগেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, ইনডিফিনিট প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন, রিসিপ্রোকাল প্রনাউন। আশা করি তোমরা এই 8টি প্রকার বুঝতে পেরেছো। এখন আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটি প্রকার নিয়ে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা প্রথমে চলে যাচ্ছি পার্সোনাল প্রনাউনে। তো আমরা যে প্রনাউনে 8টি প্রকার পড়েছি, 8টি প্রকারের মধ্যে প্রথমে ছিল পার্সোনাল প্রনাউন। এই পার্সোনাল প্রনাউন কাকে বলে এবং কিভাবে আমরা এগুলো চিনব, এখন এগুলো নিয়ে আমরা ডিটেলস বিস্তারিত আলোচনা করব। দেখো এখানে পার্সোনাল প্রনাউন, যে ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় তাকেই পার্সোনাল প্রনাউন বলে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, পার্সোনাল প্রনাউন কাকে বলে? যখন কোনো ওয়ার্ড মানে আমরা কি জানি, শব্দ। যখন কোনো ওয়ার্ড ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আমরা পার্সোনাল প্রনাউন বলতে পারি। বলছে কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যদি কোনো ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রনাউন বলি। তো আমরা উদাহরণগুলো দেখলে আমরা সহজে বুঝতে পারবো। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। তো দেখো এখানে একজন ব্যক্তি রয়েছে, এই যে ব্যক্তি, একজন ব্যক্তির পরিবর্তে কিন্তু এই যে আইটা রয়েছে, এই আইটা কিন্তু একটা ব্যক্তির পরিবর্তে বসেছে, যে কারণে এই যে আইটা রয়েছে এটা হলো একটা পার্সোনাল প্রনাউনের উদাহরণ। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। ঠিক আছে, তো এখানে পার্সোনাল প্রনাউনের উদাহরণটা আই হচ্ছে। তো আমি এখানে আরো তোমাদের সহজার্থে, যাতে তোমরা সহজে বুঝতে পারো যে কোনগুলো পার্সোনাল প্রনাউন, এখানে দেখো আমি কিছু শব্দ দিয়ে দিয়েছি বা ওয়ার্ড দিয়ে দিয়েছি। যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে ইত্যাদি। অর্থাৎ তোমরা যদি এই পার্সোনাল প্রনাউনটা যদি ভালো করে বুঝতে পারো, আজকে যে আমি তোমাদেরকে বুঝিয়েছি এটা যদি ভালো করে বুঝো আর কষ্ট করে পার্সোনাল প্রনাউনের এই উদাহরণগুলো একটু মুখস্থ করে নাও, তোমাকে পরীক্ষায় যেভাবেই আসুক না কেন, যে পার্সোনাল প্রনাউন যদি কোনো বাক্যে থাকে, যেমন এখানে বাক্যটা ছিল, সেন্টেন্সটা ছিল আই এম এ স্টুডেন্ট, তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে এখানে পার্সোনাল প্রনাউনের ওয়ার্ড কোনটা, ঠিক আছে, তো তুমি কিন্তু সহজে জানো যে কোনগুলো পার্সোনাল প্রনাউন ওয়ার্ড বা শব্দ, তুমি কিন্তু বের করে নিতে পারো। যেমন এটা পার্সোনাল প্রনাউনের উদাহরণ
কারণ আই। তো এটা কিন্তু এখানে আরো দেখো দেওয়া আছে আই, উই, ইউ, হি, শি, ইট, দে। এগুলো যখন আমরা কোনো সেন্টেন্স বা বাক্যে দেখতে পারবো তখন সেগুলোকে আমরা পার্সোনাল প্রোনাউন বলবো। আশা করি যে পার্সোনাল প্রোনাউনটা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এখানে কি দেখব, যে পার্সোনাল প্রোনাউনটাকে কিন্তু আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করবা। আমরা প্রথমে পড়েছি যে প্রনাউন মূলত প্রনাউন 8 প্রকার। তো 8 প্রকারের মধ্যে প্রথম যে প্রকারটা ছিল সেটা হলো যে এই যে প্রনাউনের যে 8টা প্রকার ছিল সেই 8টা প্রকারের প্রথম প্রকারটাই হলো পার্সোনাল প্রনাউন, ঠিক আছে। এবং এই প্রনাউনের 8টা প্রকারের থেকে এই যে পার্সোনাল প্রনাউনটা রয়েছে, এই পার্সোনাল প্রনাউনের আবার 3টা প্রকার রয়েছে, বুঝছো? এই পার্সোনাল প্রনাউনের আবার 3 প্রকার রয়েছে, ঠিক আছে। এই কিন্তু প্রনাউনের প্রকার না, এটা পার্সোনাল প্রনাউনের 3 প্রকার। সম্পূর্ণ ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো দেখো এই যে পার্সোনাল প্রনাউনটাকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। তো দেখো আমি 3টি ভাগ বলি, তোমাদেরকে বুঝতে পারবে। আমি আগেই বলেছি যারা ক্লাসটা সম্পূর্ণভাবে দেখবে সে যদি একদম নতুনও হয়ে থাকে তার কাছে প্রনাউন একদম সহজ হয়ে যাবে, আমি আগেই বলেছি। তো পার্সোনাল প্রনাউন আবার 3 প্রকার, যেমন রয়েছে 1 নম্বরে পার্সোনাল প্রনাউন অফ দ্য ফার্স্ট পারসন, পার্সোনাল প্রনাউন অফ দ্য সেকেন্ড পারসন, পার্সোনাল প্রনাউন অফ দ্য থার্ড পারসন, ঠিক আছে। এগুলো কিন্তু সচরাচর অনেকেই লেখে না, কিন্তু তোমাদের যাতে সহজে বুঝতে পারো সেই জন্যই কিন্তু আমি এগুলো লিখেছি। তো পার্সোনাল প্রনাউন অফ দ্য ফার্স্ট পারসন কাকে বলে এগুলো আমাদের এখন বুঝতে হবে। আমি এগুলো ডিটেলস যে তোমাদের এইভাবে লিখিনি, তোমাদেরকে একটু বলে দিতে পারলে কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর আমার কথাটা শুনে তোমরা পারলে একটু খাতায় লিখে নিবে, তাহলে আরো অনেক বেটার হবে। তো দেখো পার্সোনাল প্রনাউন অফ দ্য ফার্স্ট পারসন কাকে বলে, অর্থাৎ যে কথা বলে, এই যে আমি এটা বলছি, যে কথা বলে সে ফার্স্ট পারসন, যে কথা বলে সে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হিসেবে ব্যবহৃত প্রনাউনগুলোকেই পার্সোনাল প্রনাউন অফ দ্য ফার্স্ট পারসন বলে। কথাগুলো বুঝতে পেরেছো? যদি আমার এই কথাটা না বুঝো আবার তুমি ভিডিওটা একটু টান দিয়ে এটা আবার শুনবে, ঠিক আছে। তো পার্সোনাল প্রনাউনের উদাহরণ রয়েছে যেমন আই, ঠিক আছে, আই রয়েছে, অর্থাৎ যে কথা বলে তাকে আমরা পার্সোনাল প্রনাউন বলতে পারি, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বরে রয়েছে পার্সোনাল প্রনাউন অফ দ্য সেকেন্ড পারসন, অর্থাৎ এই পার্সোনাল প্রনাউন অফ দ্য সেকেন্ড পারসনের যে সংজ্ঞাটা রয়েছে এই সংজ্ঞাটা হলো যাকে সম্বোধন করে বলা হয়, যাকে সম্বন্ধ করে কথা বলা হয় সেই সেকেন্ড পারসন, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বলা হয়, ঠিক আছে। মানে যার সাথে তুমি কথা বলো, তুমি যখন কারোর সাথে কথা বলতে থাকবে তখন কিন্তু সেটাই সেকেন্ড পারসন, অর্থাৎ যাকে সম্বোধন করে কথা বলা হয় সেই সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হিসেবে ব্যবহৃত প্রনাউনগুলোকে কিন্তু পার্সোনাল প্রনাউন অফ দ্য সেকেন্ড পারসন বলে। আমি আগে বলেছি এগুলো তোমাদের যে সংজ্ঞাগুলো রয়েছে আমি লিখিনি, কিন্তু তোমাদেরকে যেভাবে বলছি এভাবে বুঝলেই এগুলো তোমরা বুঝতে পারবে। এই পার্সোনাল প্রনাউনের 3টা প্রকার। তো এটার মধ্যে উদাহরণ রয়েছে ইউ, ইউর, ঠিক আছে, এগুলো থাকবে কিন্তু এই পার্সোনাল প্রনাউন অফ দ্য সেকেন্ড পারসনের উদাহরণ। তো তারপর আমরা চলে যাচ্ছি সবার শেষে যে পার্সোনাল প্রনাউন অফ দ্য থার্ড পারসন, অর্থাৎ যার সম্বন্ধে কিছু বলা হয়, ঠিক আছে। এই থার্ড পারসন যে রয়েছে, তো থার্ড পারসনের একটা কথা যদি তোমরা বুঝো যে আমি এবং তুমি ছাড়া, অর্থাৎ আমি মানে আই, তুমি মানে ইউ, ইউ, ঠিক আছে না। তো আমি তুমি ছাড়া বাকি যত কিছু পৃথিবীতে রয়েছে সবগুলো কিন্তু থার্ড পারসনের উদাহরণ থাকবে। তো এই পার্সোনাল প্রনাউন অফ দ্য থার্ড পারসনের যে সংজ্ঞাটা রয়েছে সেটা হলো যার সম্বন্ধে কিছু বলা হয়, অর্থাৎ কারো সম্বন্ধে কিছু যদি তুমি বলো, ঠিক আছে, সেটাকে বলে যে যাকে সম্বন্ধ করে কিছু বলা হয়, অর্থাৎ কারো সম্পর্কে তুমি যদি কিছু বলো তখন সেটাই হবে কিন্তু থার্ড পারসন। এবং থার্ড পারসন হিসেবে ব্যবহৃত প্রনাউনগুলোকে, অর্থাৎ যে প্রনাউনগুলোর মাধ্যমে থার্ড পারসন বোঝাবে যে আমি এবং তুমি ছাড়া অন্য কিছু বোঝাবে, সেগুলোকে কিন্তু পার্সোনাল প্রনাউন অফ দ্য থার্ড পারসন বলে। আশা করি যে তোমরা এই পার্সোনাল প্রনাউনের 3টা উদাহরণে বুঝতে পেরেছো। যেমন পার্সোনাল প্রনাউন অফ দ্য থার্ড পারসনের উদাহরণগুলো আছে, যেমন শি রয়েছে, হি রয়েছে, ঠিক আছে। তো দেখো আমি তোমাদেরকে একটু আগে বলেছি, আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি এই পার্সোনাল প্রনাউনের কিন্তু 3টি প্রকার নিয়ে। আমরা জানি যে মোট প্রনাউনের যে প্রকারগুলো রয়েছে, প্রকারগুলো মোট 8 প্রকার। তো পার্সোনাল প্রনাউনটা এতক্ষণ আলোচনা করেছিলাম। এই পার্সোনাল প্রনাউনটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছিল, যে পার্সোনাল প্রনাউন অফ দ্য ফার্স্ট পারসন, পার্সোনাল প্রনাউন অফ দ্য সেকেন্ড পারসন, পার্সোনাল প্রনাউন অফ দ্য থার্ড পারসন। এখন আমরা চলে যাব যে ডিমনস্ট্রেটিভ প্রনাউন। এই যে আমরা এতক্ষণ এই পার্সোনাল প্রনাউন পড়েছি এবং পার্সোনাল প্রনাউনের 3টি প্রকার পড়েছি। এখন আমরা ডিমনস্ট্রেটিভ প্রনাউনটা দেখব। তো ডিমনস্ট্রেটিভ প্রনাউনটা খুবই সহজ, তোমরা ভালো করে বুঝলেই কিন্তু ডিমনস্ট্রেটিভ প্রনাউনের উদাহরণগুলো দিতে পারবে বা বুঝতে পারবে যে ডিমনস্ট্রেটিভ প্রনাউনগুলো কাকে বলে। তো 2 নম্বরে দেখো এখানে ডিমনস্ট্রেটিভ প্রনাউন।
তো দেখো আমরা যখন সংজ্ঞাটা পড়বো আমাদের কাছে সহজ হয়ে যাবে এগুলো। দেখো, যে প্রনাউন নিকটবর্তী বা দূরবর্তী এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে একে নির্দেশ করে তাকে ডিমনস্ট্রেটিভ প্রনাউন বলে। দেখছো কি লিখছে, ভালো করে বুঝো। যে প্রনাউন, ঠিক আছে, আমরা জানি নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত সেগুলোকে কিন্তু প্রনাউন, এগুলো আমরা জানি। তো যে প্রনাউন নিকটবর্তী বা দূরবর্তী অর্থাৎ কাছের জিনিস বা দূরের জিনিস, এক বা একাধিক, জিনিসটা একটাও হতে পারে বা একের অধিকও হতে পারে, ব্যক্তি বা বস্তু অর্থাৎ সেটা মানুষও হতে পারে বা কোনো বস্তু হতে পারে, চেয়ার টেবিল, ঠিক আছে, ব্যক্তি বা বস্তু, আমরা জানি বস্তু যেগুলো চেয়ার টেবিল খাতা কলম সবকিছু কিন্তু বস্তু। তো পরিবর্তে বসে একে নির্দেশ করে তাকে ডিমনস্ট্রেটিভ প্রনাউন বলে। অর্থাৎ এটার মূল কথাটা হচ্ছে যে এক বা একাধিক ব্যক্তি বা বস্তু যদি কাছেও থাকতে পারে দূরেও থাকতে পারে, কিন্তু এই শব্দের মাধ্যমে যদি এই শব্দের বসে মানে বস্তুর পরিবর্তে বসবে, ঠিক আছে, কাছের জিনিস বা দূরের জিনিস এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে যদি একেই নির্দেশ করে, মানে যেটার পরিবর্তে বসবে কোনো একটা খাতা কলমের পরিবর্তেও যদি বসে আবার ওকে যদি নির্দেশ করে, তখন তাকে আমরা বলতে পারি যে ডিমনস্ট্রেটিভ প্রনাউন। আশা করি তোমরা বুঝতে পারছো, আমি সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন একদম নাই থাকে, ঠিক আছে। কিন্তু প্রশ্ন আসলে থাকতে পারে, কারণ সকলেই বোঝার সমান কিন্তু যে মাথায় যে সকলে কিন্তু সবাই সমানভাবে কিন্তু ক্যাচ করতে পারে না মাথায়। তো আমি তার জন্য কমেন্টের ব্যবস্থা করে রেখেছি। আমি তোমাদেরকে বলবো, দুঃখিত, তোমাদেরকে বলবো যারা তোমরা কিছু না বুঝতে পারো, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবে ইনশাল্লাহ। তোমাদের কমেন্টে যে প্রশ্নটা না জানতে পারো তোমাদেরকে অবশ্যই কমেন্টে সেগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমি যে ডিমনস্ট্রেটিভ প্রনাউনের দুইটা উদাহরণ আমি এখানে দিয়েছি। এক নম্বরে দিয়েছি দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, ইহা হয় আমার কলম। আর এটা লিখেছি দ্যাট ইজ ইউর পেন্সিল, দ্যাট ইজ ইউর পেন্সিল, ওই তোমার পেন্সিল, ওই তোমার পেন্সিল। দেখো আমি যেখানে দুইটা সেন্টেন্স লিখেছি বা দুইটা বাক্য লিখেছি, দিস ইজ মাই পেন, ইহা হয় আমার কলম, মানে কি এটা আমার কাছে বোঝাচ্ছে, এবং দ্যাট ইজ ইউর পেন্সিল, ওই হয় তোমার পেন্সিল। তো আমরা এখানে সংজ্ঞায় পড়েছিলাম যে নিকটবর্তী, নিকটবর্তী মানে দিস ইজ মাই পেন, মানে এটা আমার কাছে রয়েছে, যেমন ইহা হয় আমার কলম, ঠিক আছে, ইহা হয় আমার কলম। এবং লিখেছি দ্যাট ইজ ইউর পেন্সিল, তো পেন্সিলটা মনে করো যে তোমার কাছ থেকে একটু দূরে রয়েছে, তো তুমি কিন্তু এইভাবে বলবে যে ওই হয় আমার, ওই যে তোমার, দুঃখিত, দ্যাট ইজ ইউর পেন্সিল, ওই হয় তোমার পেন্সিল, ঠিক আছে। তো এটাই সংজ্ঞার মধ্যে যেহেতু বলা আছে নিকটবর্তী বা দূরবর্তী এক বা একাধিক, এটা নিকটে হতে পারে, যেমন দিস এটা নিকটে রয়েছে, দ্যাট এটা দূরবর্তী রয়েছে। তো আমরা যদি এই ডিমনস্ট্রেটিভ প্রনাউনের সেন্টেন্স থেকে যদি আমরা শব্দগুলো বের করতে চাই, অবশ্যই আমাদের এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। যেমন লিখেছি দিস, লিখেছি দ্যাট, লিখেছি দিস, লিখেছি দোজ, লিখেছি ইত্যাদি, এগুলো আমি লিখেছি, এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে। এছাড়াও কিন্তু আরো অনেক রয়েছে, এগুলো তোমাদের যে ডিমনস্ট্রেটিভ বলো, যে আমরা যে প্রনাউনের যে 8টা প্রকার রয়েছে, 8টা প্রকারের সবগুলোরই আমরা কিন্তু এভাবে উদাহরণ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমি এখানে যেগুলো দিয়েছি এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সবসময় বেশিরভাগ সেন্টেন্সে কিন্তু বা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এগুলোই কিন্তু থাকবে, ঠিক আছে। এগুলো তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নিবে এবং তোমরা এই ডিমনস্ট্রেটিভ প্রনাউনের উদাহরণগুলো ভালো করে বুঝে বুঝে পড়বে এবং এই সংজ্ঞাটা একটু মুখস্থ করে নেবে, যেহেতু আমার ক্লাসটি একদম যারা জিরো থেকে শিখতে চাচ্ছ তাদের জন্য, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব ইন্টারোগেটিভ প্রনাউনে। এটা খুবই সহজ। দেখো, ইন্টারোগেটিভ প্রনাউন, যে প্রনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রনাউন বলে। অর্থাৎ খুবই সহজভাবে বুঝো, কঠিন কোনো প্রয়োজনই নেই। যে প্রনাউনের মাধ্যমে বা ধারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে আমরা বলতে পারি যে ইন্টারোগেটিভ প্রনাউন। অর্থাৎ কোনো প্রনাউনের ধারা যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকেই আমরা বলতে পারি যে ইন্টারোগেটিভ প্রনাউন। তো দেখো আমরা উদাহরণগুলো দেখলে আরো পরিষ্কার হবে। যেমন হোয়াট ক্লাস ডু ইউ রিডিং, অর্থাৎ তুমি কোন শ্রেণীতে পড়ো। এই যে দেখো এখানে হোয়াট মানে কি কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, হোয়াট মানে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। এখানে দেখো আমি এখানে কিছু তোমার শব্দ দিয়ে দিয়েছি, যে শব্দগুলো তুমি যেমন আমরা এই সেন্টেন্সটা দেখে বুঝতে পেরেছি, এই হোয়াটের কারণে আমরা বুঝতে পেরেছি যে এটা একটা প্রশ্নবোধক, সে কারণে আমরা বলতে পারি যেটা ইন্টারোগেটিভ প্রনাউনের উদাহরণ হলো এই হোয়াট, এটা হলো ইন্টারোগেটিভ প্রনাউনের উদাহরণ। তো আমরা যদি মুখস্থ করে নেই, যেমন রয়েছে হু রয়েছে,
হোয়াট রয়েছে, হুইচ রয়েছে, হু রয়েছে, হোয়ার রয়েছে ইত্যাদি আরো অনেক ওয়ার্ড থাকতে পারে। সবগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আমি এখানে দিয়েছি। তো তোমরা যদি হো, হোয়াট, হুইচ, হু, হোয়ার ইত্যাদি এগুলো মুখস্থ করে নাও, তোমাদেরকে যদি কোনো পরীক্ষায় বা তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে কোনো সেন্টেন্সে এখানে কোন শব্দটা ইন্টারোগেটিভ প্রনাউনের উদাহরণ, তুমি কিন্তু খুব সহজেই যেমন এটা বের করে ফেলেছি এভাবে কিন্তু তোমরা বের করে নিতে পারবে। শুধু এগুলো যদি একটু মুখস্থ করো তাহলে কিন্তু তোমাদের আমি অনেক ভালো মনে করবো। যদি এগুলো তোমরা মুখস্থ করো তোমাদের অনেক উপকার আসবে। ঠিক আছে, আশা করি ইন্টারোগেটিভ প্রনাউন সম্পর্কেও তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। আর আমি একটু আগে বলেছি যে এই যে শব্দগুলো রয়েছে, যে শব্দগুলো থাকলে আমরা বুঝে নিব যে ইন্টারোগেটিভ প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, এগুলো প্রত্যেকটা যে 8টা প্রকার রয়েছে 8টা প্রকারে কিন্তু ডিসক্রিপশন বক্সে এগুলো ব্যাপক আকারে তোমাদের উদাহরণ থাকবে। ঠিক আছে, শব্দের উদাহরণ থাকবে যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, মুখস্থ করলে তোমরা বুঝতে পারবে এটা কোন প্রনাউনের উদাহরণ। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তারপর আমরা চলে যাব আমি আগে বলেছি ক্লাসটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ আমি একটা কথা বারবার বলে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো 4 নম্বরে রয়েছে রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন রয়েছে 4 নম্বরে। যে পার্সোনাল প্রনাউনে 8 প্রকারের মধ্যে আমরা 4 নম্বরে দিয়েছি রিলেটিভ প্রনাউন। তো রিলেটিভ প্রনাউনটা কাকে বলে আমাদের এখন বুঝতে হবে। তো যে প্রনাউন দ্বারা পূর্ববর্তী নাউনকে বোঝায় এবং দুটি বাক্যকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রনাউন বলে। ভালো করে বুঝবা, আমি আবারও বুঝাচ্ছি। যে প্রনাউনটার মাধ্যমে পূর্ববর্তী নাউনকে বোঝায়, আমরা জানি যে পূর্ববর্তী মানে কি প্রথম দিকের অর্থাৎ আগের। ঠিক আছে, মনে করো যে একটা সেন্টেন্স রয়েছে, তো সেন্টেন্সের আগের দিকে বসবে যে নাউনটা বা নামটা, আমরা উদাহরণে গেলে বুঝবো। তো দেখো যে প্রনাউন পূর্ববর্তী নাউনকে বোঝায় এবং দুটি বাক্যকে যুক্ত করবে যে কোনো একটা শব্দের মাধ্যমে, তাকে আমরা বলতে পারি যে রিলেটিভ প্রনাউন। তো আমরা উদাহরণটা দেখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবো। ঠিক আছে, যেমন আই নো দ্য বয় হু কেম ইয়াস্টারডে। আই নো দ্য বয় হু কেম ইয়াস্টারডে, আমি সেই ছেলেটিকে চিনি যে গতকাল এসেছিল। দেখো এখানে আই নো দ্য বয় হু কেম ইয়াস্টারডে, আমি সেই ছেলেটিকে চিনি যে গতকাল এসেছিল। তো এই যে দেখো এখানে হো যে রয়েছে, এই যে হো, এই হোটা কিন্তু হলো এখানে রিলেটিভ প্রনাউনের ওয়ার্ড, অর্থাৎ এই যে রিলেটিভ প্রনাউনটা হয়েছে কিন্তু এই হোর মাধ্যমে। অর্থাৎ দেখো আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি, হু কেম ইয়াস্টারডে, দেখো এখানে যে গতকাল এসেছিল। এখানে দেখো দুইটি বাক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হোটার মাধ্যমে কিন্তু আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি, হু কেম ইয়াস্টারডে, যে গতকাল এসেছিল। এই যে গতকাল এসেছিল এটা কিন্তু আরেকটা বাক্যর সাথে কিন্তু যুক্ত করেছে এই হো। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এই রিলেটিভ প্রনাউনের যে উদাহরণগুলো থাকবে বা শব্দগুলো থাকবে এটি কিন্তু সচরাচর মাঝখানে বসবে, বুঝছো? সচরাচর এগুলো মাঝখানে বসবে। যেমন হোর মাধ্যমে কিন্তু দুইটি বাক্যকে কিন্তু যুক্ত করেছে। এবং আমরা পড়েছিলাম দেখো কি যে প্রনাউন পূর্ববর্তী নাউনকে বোঝায়, দেখো এই হোর মাধ্যমে কিন্তু কেম ইয়াস্টারডে, যে গতকাল এসেছিল। এই যে পূর্ববর্তী যে নাউনটা রয়েছে বয়, বয় মানে কি বালক, তো এই যে পূর্ববর্তী নাউনকে কিন্তু নির্দেশ করছে। ঠিক আছে, দুটি বাক্যকে যুক্ত করবে ঠিক আছে, কিন্তু এটাকে কিন্তু অবশ্যই পূর্ববর্তী নাউনকে নির্দেশ করবে। তো পূর্ববর্তী নাউনটা কি? এই যে নাউন আমরা পড়েইছি, আমরা সংজ্ঞাতে কিন্তু পড়েছি, অর্থাৎ দুটি বাক্যকে যুক্ত করবে কিন্তু পূর্ববর্তী নাউনকে নির্দেশ করবে, তাকে আমরা রিলেটিভ প্রনাউন বলতে পারি। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো। তো আমরা অবশ্যই এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। এখানে যে উদাহরণগুলো রয়েছে, ঠিক আছে, দ্যাট দিয়েছি, হোয়াট রয়েছে, হুইচ রয়েছে, হো রয়েছে, হোজ রয়েছে ইত্যাদি। এছাড়াও আরো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই উদাহরণগুলো। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট গুলোই কিন্তু আমি বারবার বলছি যে এগুলোই কিন্তু এখানে দিয়েছে। ঠিক আছে, আশা করি রিলেটিভ প্রনাউন সম্পর্কে আর তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। তো তারপরে আমরা চলে যাব ইনডিফিনিট প্রনাউন। খুবই সহজ, খুবই কম সময়ে কিন্তু এটা তোমাদেরকে বোঝাতে পারবো। ঠিক আছে, তো ইনডিফিনিট প্রনাউন সম্পর্কে এখন আমরা দেখব। তো যে প্রনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝায় না তাকে আমরা ইনডিফিনিট প্রনাউন বলতে পারি। তো দেখো এখানে ইনডিফিনিট প্রনাউনটা কি তাহলে বুঝো। ইনডিফিনিট মানে কোনো কিছুকে নির্দিষ্টভাবে বোঝাবে না, তাকে আমরা ইনডিফিনিট প্রনাউন বলি। অর্থাৎ যে প্রনাউনটা বসবে কোনো জায়গায় কিন্তু কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝাবে না তাকে আমরা ইনডিফিনিট প্রনাউন বলি। তো দেখো আমরা যদি একটু উদাহরণটা দেখি, যেমন রয়েছে নোবডি বিলিভস এ লায়ার। নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। ঠিক আছে, যে নোবডি বিলিভস এ লায়ার। তো এখানে দেখো এই যে নোবডিটা রয়েছে, এই যে নোবডিটা যে এখানে রয়েছে, দেখো এই নোবডিটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। যেমন নোবডি বিলিভস এ লায়ার, এই নোবডি
ওয়ার্ডটা দেখি কিন্তু আমরা বুঝতে পেরেছি যে কিসের জন্য এখানে ইনডিফিনিট প্রনাউন রয়েছে, বা তোমাদেরকে যদি কেউ এই সেন্টেন্সটা দিয়ে বলে নোবডি বিলিভস এ লায়ার, এখানে ইনডিফিনিট প্রনাউনের শব্দ কোনটা, তো আমরা কিন্তু এটা নোবডিটাকে বলবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, একটা বাক্যর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়েছি এবং তোমাদের অন, নোবডি, আদার, মেনি ইত্যাদি এছাড়াও অনেক আছে, তো এইগুলো সব থেকে বেশি ব্যবহার হয় অন। ঠিক আছে, নোবডি, আদার, মেনি, তোমরা যদি এগুলো ভালো করে একটু কষ্ট করে মুখস্থ করে রাখতে পারো ইনডিফিনিট প্রনাউনের এই উদাহরণগুলো, তাহলে তোমরা যে কোনো সেন্টেন্সে বা বাক্যে যদি আসে তোমরা কিন্তু খুব সহজেই ধরে নিতে পারবে যে এটা কোন প্রনাউনের উদাহরণ। যেমন আমরা নোবডি দেখে বুঝতে পেরেছি যে এই নোবডিটা ইনডিফিনিট প্রনাউনের উদাহরণ, অর্থাৎ এটা হলো ইনডিফিনিট প্রনাউনের শব্দ। ঠিক আছে, আশা করি তোমরা ইনডিফিনিট প্রনাউনটা বুঝতে পেরেছো। তো তারপরে আমরা চলে যাব এরপরে যেটা রয়েছে ইনডিফিনিটের পরে রয়েছে এখানে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, তো 6 নম্বরে আমরা এখন দেখব যে প্রনাউন এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে বোঝার জন্য ব্যবহৃত হয় তাকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলি। অর্থাৎ দেখো আমি সংজ্ঞাটা আর একটু বুঝাই, যে প্রনাউন এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে বোঝার জন্য ব্যবহৃত হয় তাকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলি। তো দেখো এখানে সংজ্ঞাটা আসলে বোঝাচ্ছে এক বা একাধিক, একটা হতে পারে বা একের অধিকও হতে পারে, এটা ব্যক্তি হতে পারে আবার বস্তু হতে পারে, আবার এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথক মানে আলাদা আলাদা বোঝার জন্য ব্যবহৃত হয় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে। আশা করি সংজ্ঞাটা বুঝতে পেরেছো। আমি খুবই সহজভাবে এখানে লিখেছি এমনিতে সংজ্ঞাটা, তারপরে তোমাদেরকে কিন্তু সহজভাবে আমি বলেছি। ঠিক আছে, যদি না বুঝতে পারো আমি বলবো যে ভিডিওটা টান দিয়ে আরেকবার আমার কথাগুলো শোনো, তোমরা কিন্তু বুঝতে পারবে। আর বুঝার কথা আমি জানি তো বেশিরভাগই তোমরা বুঝতে পারবে, কারণ আমি সর্বোচ্চ সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, কারণ আমার এই ক্লাসটাই বেসিক থেকে যারা একদম শুরু থেকে শিখতে চাচ্ছে তাদের জন্য, আমি আগেই বলেছি। তো যা দেখো ডিস্ট্রিবিউটিভে আমি দুইটা উদাহরণ দিয়েছি, এখানে একটা উদাহরণ দিয়েছি, তো উদাহরণটা দেখলে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে। ইচ বয় উইল ডু ইট, ইচ বয় উইল ডু ইট, প্রত্যেক ছেলে এটা করবে। ইচ বয় উইল ডু ইট, প্রত্যেক ছেলে এটা করবে। তো ইচ শব্দের অর্থ হলো গা প্রত্যেক। ইচ শব্দের অর্থ কি? ইচ শব্দের অর্থ হলো গা প্রত্যেক। তো ইচ বয় উইল ডু ইট, ইচ বয় উইল ডু ইট বলেছে যে প্রত্যেক ছেলে এটি করবে। তো এখানে দেখো একটা জিনিস, তা আমরা আগে পড়েছি এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথক পৃথক ভাবে বোঝার জন্য ব্যবহৃত হয় তাকেই ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে। তো তোমাদেরকে যদি একটু উদাহরণ সহকারে আমি বলি যে তোমাদের ক্লাসে যদি কখনো তোমাদের শিক্ষক বা ম্যাডাম যদি বলে প্রত্যেক ছেলেরা এই কাজটি করবে, তো এই ছেলেরার মাধ্যমে কিন্তু শুধু ছেলেদেরকে বোঝাচ্ছে যে প্রত্যেক ছেলেরা এই কাজগুলো করবে, এগুলোর মাধ্যমে কিন্তু মেয়েদেরকে বোঝাচ্ছে না। তো এখানে বলাই আছে এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথক পৃথক ভাবে বোঝার জন্য ব্যবহৃত, অর্থাৎ এক বা একাধিক ব্যক্তি বা বস্তু, মানুষটিকে এক কিন্তু ব্যক্তি কিন্তু তাদের কিন্তু মানুষ এক কিন্তু তাদেরকে পৃথক ভাবে বুঝিয়েছে কিন্তু এই বয় বলে, অর্থাৎ এই ইচ যে বলেছে প্রত্যেক। ঠিক আছে, আমরা এই ইচটা দেখে কিন্তু বুঝতে পারবো যে ইচ বয় উইল ডু ইট, প্রত্যেক ছেলে কাজটি করবে, প্রত্যেক ছেলে এটা করবে। ঠিক আছে, প্রত্যেক ছেলে এটা করবে। উইল শব্দের অর্থ আমরা জানি যে করবে, উইল অর্থ কি? করবে। তো ইচ বয় উইল ডু ইট, প্রত্যেক ছেলে এটা করবে। তো এখানে দেখো আমরা কিছু উদাহরণ দিয়ে দিয়েছি, ইচ, এভরি, আইদার, নাইদার ইত্যাদি। তো অর্থাৎ ইচ, এভরি, আইদার, নাইদার এগুলো মুখস্থ করে নিবে। এছাড়াও আরো বেশ কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই উদাহরণগুলো দেখে নিবে, আমি আগেও বলেছি তোমাদেরকে। আশা করি যে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন সম্পর্কেও তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। দেখো আমি আসলে তোমাদেরকে কিভাবে বলবো, আমি যতটুকু পারি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তারপরে দেখো আমি আবারও বলছি, কেউ যদি কোনো জায়গায় না বুঝো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমি কমেন্ট দিলে অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে প্রশ্নটা জানতে চাও পড়া সম্পর্কে। নাম্বার এসেছে রিফ্লেক্সিভ প্রনাউন। তো আমরা রিফ্লেক্সিভ প্রনাউনের যে এখানে সংজ্ঞাটা রয়েছে এটা আমরা অবশ্যই আগে পড়ে নিব। এই প্রনাউন সেলফ বা সেলফস যুগে গঠিত হয়, এই প্রনাউন সেলফ বা সেলফস যুগে গঠিত হয় এবং কর্তা ও কর্ম একই ব্যক্তিকে বোঝায়, তাকেই রিফ্লেক্সিভ প্রনাউন বলে। অর্থাৎ আমরা যদি এখন উদাহরণটা দেখি তাহলে আমাদের সহজ হয়ে যাবে এই সংজ্ঞাটা। আমি উদাহরণটা দেখানোর পরে সংজ্ঞাটার সাথে মিল করে বুঝিয়ে দিব। যেমন এখানে উদাহরণের আমরা দিয়েছি মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, আরো ইত্যাদি অনেকগুলো রয়েছে। তো মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ এগুলো কিন্তু সব থেকে বেশি ব্যবহৃত হয়। তো এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি আই ওয়াশ মাই সেলফ,
আই ওয়াশ মাইসেলফ, আমি নিজেকে ধৌত করেছি। আই ওয়াশ মাইসেলফ, আমি নিজেকে ধৌত করেছি। এখানে দেখো আই যে রয়েছে, আইটা কিন্তু সাবজেক্ট মানে হলো কর্তা। আইটা কি সাবজেক্ট মানে হলো কর্তা, এবং ওয়াশ মাইসেলফ, মাইসেলফটা কি, মাইসেলফটা হলো অবজেক্ট মানে হলো কর্ম। অর্থাৎ দেখো আইও বুঝাচ্ছে কিন্তু আমাকে আই বুঝাচ্ছে, এবং মাইসেলফটাও কিন্তু আইকেই বুঝাচ্ছে। এই মাইসেলফ কিন্তু আইকেই বুঝাচ্ছে, এটাই বুঝাচ্ছে যে এখানে কর্তা ও কর্ম একই ব্যক্তিকে বোঝায়। অর্থাৎ এই আইটাও যে মাইসেলফও কিন্তু সে, ঠিক আছে। তো আই ওয়াশ মাইসেলফ, এখানে কিন্তু কর্তা এবং কর্ম উভয়কে কিন্তু বুঝাচ্ছে। যেমন এই সাবজেক্টকে কিন্তু বুঝাচ্ছে এই কর্তা, অর্থাৎ মাইসেলফই কিন্তু আইকে বুঝাচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর আমরা আরেকটা উদাহরণ দেখি। এখানে হি কিল্ড হিমসেলফ, ঠিক আছে। তো হি মানে এখানে কি কর্তা, এবং তোমার কিল মানে হচ্ছে হত্যা করা, হিমসেলফ, হিমসেলফ মানে কর্ম মানে অবজেক্ট, হিমসেলফটা কি অবজেক্ট মানে কর্ম। তো দেখো এখানে হি এবং হিমসেলফ কিন্তু হিমসেলফের মাধ্যমে কিন্তু হিকে কিন্তু নির্দেশ করছে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো, ঠিক আছে। আমি আবারও বলছি, এখানে বলা আছে কর্তা ও কর্ম একই ব্যক্তিকে বোঝায়, ঠিক আছে। তাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলে, এবং সেলফ বা সেলফস যুগে গঠিত হয়। যেমন দেখো মাই সেলফের শেষে SELF এফ যুক্ত আছে, এটা কিন্তু এখানে বোঝাচ্ছে। এবং আই ওয়াশ মাইসেলফ, ঠিক আছে, আই ওয়াশ মাইসেলফ, আমি নিজেকে ধৌত করেছি, আমি নিজেকে ধৌত করেছি। তার মানে কি, এই যে আইটাকে কিন্তু নির্দেশ করছে। এবং হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করলো, ঠিক আছে, সে নিজেকে হত্যা করলো। অর্থাৎ এই যে কর্তাটা রয়েছে, কর্ম রয়েছে, মানে অবজেক্ট কিন্তু তোমার কর্তাকে কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ অবজেক্ট কিন্তু কর্তাকে কিন্তু বুঝাচ্ছে, ঠিক আছে। হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, আমি বারবার বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা এটা বুঝতে পারো। এটা নিয়ে অনেকে কিন্তু তোমরা একটু মানে দ্বিধাগ্রস্ত করো যে কিভাবে আসলে মিলটা তোমরা বুঝতে পারো না, যে কারণে আমি বারবার বলে তোমাদের কিন্তু বোঝানোর চেষ্টা করি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। তো তারপর আমরা চলে যাব রিসিপ্রোকাল প্রনাউন, রিসিপ্রোকাল প্রনাউনে। তো রিসিপ্রোকাল প্রনাউনে আমরা আগে প্রথমে এটার সংজ্ঞাটা পড়ে নেই। যে প্রনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকেই রিসিপ্রোকাল প্রনাউন বলে। অর্থাৎ যে প্রনাউনের মাধ্যমে দুইটা, সর্বনিম্ন কিন্তু দুইটা, এখানে একটা কিন্তু বলেনি, এটা ভালো করে বুঝবাম। যে প্রনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রিসিপ্রোকাল প্রনাউন বলে, ঠিক আছে। তো রিসিপ্রোকাল প্রনাউন আমরা উদাহরণগুলো দেখি। যেমন টু ম্যান স্ট্রাক ইচ আদার, টু ম্যান স্ট্রাক ইচ আদার, অর্থাৎ দুইজন মানুষ একে অন্যকে আঘাত করছে, দুইজন মানুষ একে অন্যকে আঘাত করছে। তো এখানে দেখো আমরা যদি একটু দেখি, টু ম্যান স্ট্রাক ইচ আদার, টু ম্যান স্ট্রাক ইচ আদার। তো এটা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়, ঠিক আছে। তো ইচ আদার মানে কি, ঠিক আছে। দেখো আমরা যদি একটু এখানে বুঝি, ইচ আদারটা দেখো আমি মাত্র এখানে দুইটাই আসে, এই দুইটা সব থেকে ইম্পর্টেন্ট, এই দুইটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, এই দুইটা শিখলে হয়ে যাবে। এখানে আছে ইচ আদার অন অ্যানাদার, ইচ আদার অন অ্যানাদার, ঠিক আছে। তো ইচ আদারটা বুঝো, ইচ আদারের মাধ্যমে কিন্তু যখন দুইজন ব্যক্তির মধ্যে বুঝাবে তখন ইচ আদার হবে। যেমন এখানে আছে টু ম্যান, তাই কিন্তু আমরা এখানে ইচ আদার দিয়েছি, ঠিক আছে, ইচ আদার দিয়েছি। তো অন অ্যানাদার যদি হয় তাহলেও আমাদের বুঝতে হবে যে অনেকের মধ্যে বুঝাচ্ছে, ঠিক আছে। তো টু ম্যান স্ট্রাক ইচ আদার, স্ট্রাক শব্দের অর্থ হলো তোমার যে মারা, ঠিক আছে, আঘাত করা। স্ট্রাক শব্দের অর্থ কি, স্ট্রাক শব্দের অর্থ আঘাত করা, এটা ভালো করে বুঝে নিবা। তো তোমরা অবশ্যই রিসিপ্রোকাল প্রনাউনের মধ্যে ইচ আদার অন অ্যানাদারটা মুখস্থ করে নিবা। এগুলো দেখলে কিন্তু তোমরা খুব সহজে বুঝতে পারবে যে এখান থেকে তোমাদেরকে কোনো যদি সেন্টেন্স থেকে যদি বলা হয় তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে এটি রিসিপ্রোকাল প্রনাউনের উদাহরণ। তো দেখো এখানে আমি যেটা বলতে চাচ্ছি, ইচ আদার এবং অন অ্যানাদার যে রয়েছে, এটা ইচ আদারটা সবসময় মাথায় রাখবা যে ইচ আদারটা দুইজন ব্যক্তির মধ্যে, যেমন এখানে আছে টু ম্যান, তো দুইজন ব্যক্তির জন্য কিন্তু এখানে ইচ আদার হয়েছে। এবং অন অ্যানাদার হবে যখন দুই বা অর্থাৎ দুইয়ের অধিক যখন থাকবে তখন কিন্তু এটা অন অ্যানাদার হয়ে যাবে। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তো আমি আশা করি যে তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি, আমার মানে যতটুকু সাধ্য অনুযায়ী তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। আমি প্রনাউন সম্পর্কে তোমাদের সাথে 8টা প্রনাউন নিয়ে উদাহরণ সহ ডিটেলস আলোচনা করেছি। এবং আরেকটা কথা বলে রাখি, এই পার্সোনাল প্রনাউনের কিন্তু পার্সোনাল প্রনাউনটা কিন্তু আবার 3 প্রকার ছিল।
এই পার্সোনাল প্রোনাউনটা কিন্তু 3 প্রকার, ঠিক আছে? প্রোনাউনের 8 প্রকারের মধ্যে তো আমি 8টা প্রকার পড়িয়েছি। আবার পার্সোনাল প্রোনাউনটা যে 3 প্রকার ছিল, যে পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পারসন, পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পারসন, পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পারসন, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। অর্থাৎ এটা আমি এতটুকু বলতে পারি, যারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছে, ঠিক আছে, খুবই মনোযোগ সহকারে দেখেছে, সে যদি জিরোর স্টুডেন্টও হয়ে থাকে, সে কিন্তু অবশ্যই আজকে আমার ক্লাসটা থেকে উপকৃত হয়েছে এবং সে প্রোনাউন সম্পর্কে বিস্তারিত মানুষের সাথে বলতেও পারবে, সে নিজেও বুঝতে পারবে, ঠিক আছে? কিন্তু আমার শর্ত হলো, আমি এই কথাটা বলতে পারি, কেউ এখানে কমেন্টে যদি কেউ লেখো যে আমি ক্লাসটা বুঝতে পারিনি, আমি তোমাকে আবারও বলবো ভাইয়া, তুমি ক্লাসটা আবারও একবার দেখো মনোযোগ সহকারে, তুমি অবশ্যই বুঝতে পারবে, কারণ আমি সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সামনের ক্লাসে অবশ্যই তোমাদের সাথে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখাই এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।